পুতুল ডায়েরি, ভালোবাসার কুড়ে ঘর, তোমার আমার কল্পনার রাজ্য। লোকটা আস্তে আস্তে দুর্বল চিত্তে দেহটা নিয়ে দৃষ্টি দুটি খুলতে চাইল, কিন্তু শেষ অবধি পুরোপুরি খুলতে পারল না। অধিক দুর্বলতায় মস্ত বড় দেহটা নিতে গেল। ডেঙ্গু জ্বর ভালো না হতে হতে সে আবারও গতকাল বৃষ্টিতে ভিজেছে, যার করুণ ফলস্বরূপ জ্বর ঘাঁটি বেঁধেছে। তার উপর পুরো রাতভর নিদ্রাহীন। ভালোই ভর সক্ষতা করে কাবু করেছে জ্বর ভায়া তাকে। পাখির এত কষ্ট হলো ওনার নিতিয়ে যাওয়া এই অবস্থা দেখে নিজেকে আজ বড় অসহায় মনে হলো। অবরুদ্ধ হয়ে এলো গলদেশ। ঠিকরানো আসতে চাইলে চক্ষু থেকে কান্নাকৃত জলেরা। দ্রুত সে বাড়ির দিকে রওনা হলো। তখন মাগরিবের আজান পড়ছে। চতুর্দিকে মুয়াজ্জিনের কঞ্চে মুখরিত আজান চলছে। অন্ধকার ছড়িয়ে পড়েছে, সঙ্গে স্তূপ স্তূপ কুয়াশা কুঞ্জ। সে আগে নিজের রুমে ঢুকে লেপ বস্তায় ঢুকিয়ে নিল, এরপরে মাথায় তুলে বাড়ির পেছন দিয়ে রওনা হলো। কাচারি ঘরের সামনে আসতে আবছা অন্ধকারে লতা পাতায় পা পেঁচিয়ে হুমড়ি খেয়ে পড়ে গেল। গলা দিয়ে করুণ সুরে আর্তচিৎকার বেরিয়ে এলো। ততক্ষণে লেপের বস্তার হাত ফসকে ছুটে বেশ কিছুটা দূরত্বে পড়লো। লাইটের টুকরোয় পা থেতলে পায়ের আঙুলের একটি নখ উঠে গেল। মুহূর্তের মধ্যে ওর যেন দেহ থেকে রুহু বেরিয়ে আসার উপক্রম হলো। নিঃশ্বাসের গতি থেমে থেমে ভারী হয়ে পড়েছে। বুকটা কষ্টে আজ পাহাড় সমান ভারী মনে হলো। কণ্ঠস্বর আটকে আটকে আসে। এত কষ্ট, এত যন্ত্রণা কেন আল্লাহ? তাজা নখ উঠে যাওয়া যন্ত্রণা। ওর চোখ মুখ খিচিয়ে উঠল, রক্ত বেরিয়ে পা মেখে গেল। কয়েক ফোঁটা জল গড়ালো গাল বেয়ে। কতক্ষণ ওভাবে শুকনো মাটির ভেতরে থম মেরে বসে কাঁদল। সেকেন্ড গড়িয়ে মিনিট গড়ালো। কত মিনিট ওভাবে ঠান্ডা মাটির ভেতরে বসে কেটে গেল ওর জানা নেই। ফের উপরে এলো দলা পাকা কান্নার মুমূর্ষ চাপা ধ্বনির আর্তনাদ, আত্মচিৎকার। কি মুমূর্ষ নির্মম সেই কান্নার করুণ সুরধ্বনি। দুটো প্যাঁচা নিশাচর প্রাণীদের ন্যায় জাগর জাগর দৃষ্টি দুটো বের করে সবই দেখলো। সবজি ক্ষেত থেকে চারপায়া প্রাণীদের সাপদের হাক আত্মারা অন্তরাত্মা কাঁপিয়ে ঝড় তুলে দেয়। কিন্তু ওর এই মুহূর্তে কোনো প্রকার ভয়ভীতি করলো না। তাতে যেন কোনো প্রকার সুক্ষেপই ছিল না। তনের মধ্যে হঠাৎ হুঁশে আসলো, লোকটা তো জ্বরের তোড়ে বেঘুরে বেহুশ মরার মতন পড়ে আছে। আর আগে তার হুঁশ আনতে হবে। চট করে নিজের ব্যথাটা ভুলে গিয়ে উঠে দাঁড়ালো। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুখ মুছে নিজেকে স্বাভাবিক করে তুলতে চাইলো, তবুও পারল না। ব্যথায় চোখ ফের খিচে আসে। পায়ে শুকনো কাপড় খুঁজে বেঁধে নিল। লোকটার অবস্থা এখন কেমন খেয়ে জানে। ওনাকে আগে কিছু খাওয়াতে হবে। দুপুরে তো কিছুই খায়নি মনে হয়। কতক্ষণ না জানি জ্বরে ওভাবে ভুগছিল। পা কুড়িয়ে কুড়িয়ে লেপ ফের মাথায় তুলে সে কাচারি ঘরের দিকে ছুকল। দেখলো লোকটা বিছানা থেকে নিচে পড়ে আছে। বমি করে সমগ্র ঘর মাখিয়ে ভাসিয়েছে। পাখি দ্রুত লেপ নিচে সাইডে করে রেখে নিজের ব্যথার কথা ভুলে গিয়ে ওনার বাহু আঁকড়ে ধরল। লোকটা নিভু নিভু চোখে ওর শুকনো মুখটা দেখতে চেষ্টা করলো, কিন্তু পুনরায় পাখিকে মাখিয়ে গড় গড় করে বমি করে গা ভাসালো। কিছুক্ষণ পর শান্ত হন, তবে শরীরটা থরথর করে কাঁপছে। লম্বা লম্বা উষ্ণ দম টানেন। ওনার ওঠার শক্তি নেই পুরোপুরি। মস্ত বড় দেহটা নেতিয়ে চৌকির পায়ের সঙ্গে হেলিয়ে পড়েছে। অনেক কষ্টে দুর্বল চিত্তে কণ্ঠে পাখিকে শুধালেন। আমাকে একটু বিছানায় তুলে দে। পাখি ওনাকে বিছানায় উঠাতে সাহায্য করতে চাইল, কিন্তু অত মস্ত বড় দেহটা কি এত সহজ উঠানো? কত কষ্ট যন্ত্রণা ভোগ করে উঠাতে হয়েছে একমাত্র ওই জানে। কিন্তু এখন এসব মনে রাখলে চলবে না। ওনাকে আগে পরিষ্কার করতে হবে। পুরো কাপড় নষ্ট করে ফেলেছে, সঙ্গে ওটাও। কারেন্ট ততক্ষণে চলে এসে গিয়েছে। ঘরের লাইটের বাইরে লাইট ধরিয়ে কলসি নিয়ে কলের পানিতে আনতে ছুটল সে। কলসিতে করে পানি এনে বালতি আগে ভরে নিল। দপরে ওনার শরীরের সমস্ত পোশাক খুলে ফেলল। কাপড় ভিজিয়ে গা হাত পা মুছিয়ে দিয়ে গরম পোশাক পরিয়ে দিল। লেপ খুলে ওনার গায়ে আড়াআড়ি ভাবে দিয়ে দিল। লোকটা কেমন নীরবে নির্বিঘ্নে চেয়ে চেয়ে দেখছে সব। চোখ দুটিতে তার ঘোর অসহায়ত্ববোধ প্রস্ফুটন। চোখের তারা দুটিও নির্ছে। পাখি জোরপূর্বক হাসতে চেষ্টা করল। ওনার ললাট মাঝে
ছোট্ট করে গভীর চুমু খেল। আপনার কিছু হবে না, আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে। উনি কেবল নীরব শ্রোতার মতন শুনে গেল, উত্তরে কিছু বললেন না। মুখটা ভীষণ তেতো লাগে। পাখি আর বসে রইল না। বমির কারণে ঘর থেকে ভীষণ দুর্গন্ধ বের হচ্ছে। পুরো ঘর কতক্ষণ বসে বসে পরিষ্কার করলো। মাছের ঘের থেকে ওনার পোশাক আশাক পরিষ্কার করে এনে দড়িতে শুকোতে দিল। এরপরে ওনার পাশে এসে বসলো। ওনাকে বালিশের সঙ্গে হেলান দিয়ে বসিয়ে দিল। চোখে মুখে পানির ছিটা দিয়ে মুখ ধুয়ে শুধালো। ঔষধ পানি আনছেন কিছু? উনি মাথা নাড়লেন, হাতের ইশারায় দেখালেন টেবিলে আছে। পাখি হাত ধুয়ে ওনাকে খাবার খাইয়ে দিচ্ছিল। লোকটা মেয়েটাকে যত দেখছে ততই অবাক হচ্ছে। যতই ভালোবাসুক তবুও দুই হাত দিয়ে একজনের বমি অন্যজন এমন করে পরিষ্কার করতে সে আজ পর্যন্ত কাউকে দেখেনি। কি নিখুঁত ভালোবাসা তার কলিজার। ঘৃণা পর্যন্ত করলো না, নাকও ছিটকালো না। জীবন থাকতে এই নাইটিকে সে কখনো পরিত্যাগ করবে না, কোনো দিনও না। 4-5 লোকমা ভাত খাওয়ার পর উনি মুখ ঘুরিয়ে নিলেন। ভালো লাগছে না, আর খাবো না, তেতো লাগে। ঠান্ডায় কয়েকবার কাশল, নাক দিয়ে পানিও পড়ছে, গলা বসে গিয়েছে। পাখি ওনার থুতনি চেপে ধরে শুধালো। সব খেতে হবে, শরীরে শক্তি আছে কিছু, সব শেষ। খেয়ে নিন প্লিজ। আমার সঙ্গে ঝগড়া করার জন্য হলেও শরীরে শক্তি বাড়াতে হবে, না হলে পারবেন কি করে? উনি কথা মান্য করলেন, জবাবে মৃদু হাসলেন। কিছু সংখ্যক খেলেও পরবর্তীতে মুখ ফিরিয়ে নেন। আর সম্ভব নয়। পাখি আর জোর করলো না, যতটুকু খেয়েছে যথেষ্ট। খাওয়া শেষ হলে পাখি ওনাকে ওষুধ খাইয়ে একটা খাবার স্যালাইন গুলিয়ে দিল। সেটা খাইয়ে দিয়ে ওনাকে ধরে ফের শুয়ে দিল। উনি বালিশ রেখে ওর কোলে মাথা গুজে কোমর ধরে কতক্ষণ শুয়েছিল। পাখি চুলে একটু তেল দিয়ে কতক্ষণ চুল ধরে টেনে দিল। লোকটার ভীষণ ভালো লাগলো। এখন একটু ঘুমান, আপনি ঘুমালে আমি বাড়ি যাব। আমার কাপড় পরিষ্কার করতে হবে, পাল্টাতে হবে। রাতে আবার আসবো, দরজা খোলা রাখবেন। এখন চোখ বন্ধ করুন। উনি নীরবে কতক্ষণ ওই মায়াবী হরিণীর চোখের তারা দুটির দিকে তাকিয়ে রইলেন। চোখ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়ল। এই জল কষ্টের নয় সুখের। এত সুখ সমৃদ্ধি এতকাল কোথায় ছিল? কোনো গুপ্ত ঘরে লুকায়িত ছিল? তার কোমলবতীর এত ভালোবাসা থেকে সে কেন এতকাল বঞ্চিত ছিল? কেন এলো না আরো আগে মেয়েটা তার জীবন রঙিন করে দিতে? পাখি ওনার চোখে উষ্ণ পানি মুছে দিল। কাঁদবেন না। আপনার অশ্রুসিক্ত দৃষ্টি দুটি আমাকে বড্ড পীড়াদায়ক যন্ত্রণা দেয়। আমি সহ্য করতে পারি না নওয়াব ভাই, সহ্য করতে পারি না। অতঃপর আমাকে সুখী রাখতে হলেও আপনাকে হাসতে হবে। উনি অদর ছড়িয়ে সামান্যতম হাসতে চেষ্টা করলেন। দুর্বল চিত্তে শরীরে পাখিকে টেনে ওনার বুকের মাঝে ফেললেন। শক্ত করে জড়িয়ে রাখেন বক্ষ মাঝে। ললাটে চুমুকে সুধান। আরও আগে কেন তোর জন্ম হলো না জান? তাহলে এতকাল আমাকে ভালোবাসাহীন নিঃসঙ্গ জীবন কাটাতে হতো না। ওনার নব্য জন্মকৃত খোঁচা খোঁচা দাড়িগুলিতে হাত বুলিয়ে পাখি দুগালে চুমু খায়। এবার তো এসেছি, আর কোনো চিন্তা নেই। আমার প্রাণের চেয়েও অধিক প্রিয় পুরুষটি। সবসময় আপনার পাশে থাকবো, সর্বদা কোনো পরিস্থিতি হাল ছাড়বো না, সঙ্গ ছাড়বো না। যতক্ষণ না আপনি আমার হাত ছাড়বেন, আমার থেকে মুখ ঘুরিয়ে নেবেন, ততদিন আপনার পাখি আপনারই থাকবে, সে আর কারোর হবে না। মেয়েটার এই কথাগুলি ওনাকে বজ্র অন্তরে শীতলতা এনে দিল, শান্তি দিল। ভালো লাগার শিহরণে ঢেউ জাগিয়ে তুলল। প্রিয় নারীটির ছোট ছোট স্পর্শে উনি ফের ঘুমিয়ে তলিয়ে গেলেন। ওনার গায়ে লেপ ঠিকঠাক করে দিয়ে মাথায় কান চুপি পুড়িয়ে দিল। এরপরে দরজাটা চাপিয়ে বেরিয়ে গেল। ওদের ঘরে ঢুকে দেখলো মুক্তি রাতে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করেছে। পাখির সঙ্গে সাহায্য করলো। রাত তখন 12টা। মুক্তি ঘুমিয়ে গেছে, মানিক মৃধাও ঘুমিয়ে ডোবে। পাখি স্বাধীনকে ডেকে পড়ল। দরজাটা আটকে দে, আমি নওয়াব ভাইয়ের কাছে যাচ্ছি। উনি অসুস্থ, শরীর ভালো না। সে কি? ওনার আবার কি হয়েছে? জ্বর, অনেক বমি করছে, ঠান্ডা আছে, বেহুশের মতন পড়েছিল। কোনো কোনো মতন ভাত খাইয়ে ঔষধ দিয়ে ঘুম পাড়িয়ে এসেছি। তুই থাক, এই দিকটা সামলে নিস। আচ্ছা ঠিক আছে, আমি কি তোকে এগিয়ে দিয়ে আসবো? না। একা যেতে পারবি তো? পারবো, সঙ্গে হারিকেন আছে। আচ্ছা, সাহায্য লাগলে আমায় বলিস। ঠিক আছে। পাখি যখন কাছারি ঘরে ঢুকলো, লোকটাকে তখন ঘরে পাওয়া গেল না। এই জ্বরের ভিতর উনি কই গেল? পাখি গায়ে মোটা চাদর জড়িয়ে হারিকেন উনিকে খুঁজতে বের হলো। ভাবলো আজ একবার
শুধু খুঁজে পাক কটা কড়া কথা শুনে ছাড়বে। এমন জ্বর নিকো বাইরে চায়। আচমকা তৎক্ষণাৎ পেছন থেকে শক্ত চওড়া শরীরের সঙ্গে ধাক্কা খেল। অমনি ভয়ে ওর শরীর কেঁপে উঠল। শিরদাঁড়াবে সে গড়ালো। ভয়াত শিহরণে ঢেউ বয়ে গেল শরীর বেয়ে। বিচলিত হলো মস্তিষ্ক। তরতর করে নড়িত অধর হতে বেরিয়ে এলো। কে কে আপনি? শীতল ও ঠান্ডা স্বরে তৎক্ষণাৎ অন্ধকার হতে ভেসে এলো। আমি পরিচিত কণ্ঠস্বরের সুর শুনে শান্ত হলো পাখি। এতক্ষণ আটকে রাখা দম ফুস করে ছাড়ল। বুক ধরে বেদরে শ্বাস নিল। লোকটা ততক্ষণে ওর সামনে এসে উপস্থিত হয়েছে। ভয় পাইয়ে দিচ্ছিলেন। আমি ছাড়া তোকে ধরাছোঁয়ার অধিকার আর কার বা আছে? সবই বুঝলাম। অন্ধকারে কি করছেন? মশা মারছেন নাকি? হাওয়া খাচ্ছি। শ্বশুরবাড়ির হাওয়া তো খুব মিষ্টি, বউ বউ স্বাদ পাওয়া যায়। কি? ওনার দিকে হারিকেনের আলো নিক্ষেপ করে। উন্মুক্ত শরীরে দেখে বেশ অবাকই হয়। ফের বিচলিত কণ্ঠে বলে উঠল। ওমা, আপনি খালি গায়ে কেন? পাখি জলদি চাদর খুলে ওনার বুকে জড়িয়ে দিল। চটপটে শুধালো। আপনি কি পাগল হয়েছেন? এমন জ্বরের ভেতরে কেউ খালি গায়ে ঘোরে? আমি তো পাগল আর কয়েক বছর আগেই হয়েছি জান। যখন প্রথম তোর উপর আমার নজর বিদ্ধ হয়েছিল তখনই পাগল হয়েছি। নতুন করে পাগল হওয়ার আর কিছু বাকি নেই। পাখি অত সত্ত্ব কথা শুনল না। ঘর থেকে গরম কাপড় এনে ওনাকে পরিয়ে দিল। চলে আসুন ঘরে। সারাদিন ঘুমিয়েছি, এখন আর ঘুম আসছে না। তাহলে বসে বসে আকাশের তারা গুনুন। খারাপ বলিসনি, চল। পাগল নাকি? কোথায় যাব? গেলেই দেখতে পাবি। মাছের ঘেরের দক্ষিণ দিকে ওকে নিয়ে এলেন তিনি। সেখানে খড়কুটো দিয়ে আগুন ধরিয়েছিলেন। পাশে বসে পাখিকে টেনে ওনার কোলের উপর বসিয়ে নেন। আগুনের ওপর কয়েক মুচো খড়কুটো দিয়ে বললেন। এখন যত পারিস তারা গোন। তারা গুনবো না। তাহলে কি? আপনার জন্য খাবার এনেছি, চলুন খেয়ে নেবেন। ঔষধ খেতে হবে তো। খাবার খেয়েছি। পেয়েছেন কোথায়? আম্মি পাঠিয়েছে। উনি জানেন? নিতে এসেছিলেন, অনেক জোরাজুরি করলো, যায়নি, খুব কেঁদেছেন। আপনি আসলে খুব খারাপ, সবাইকে কাঁদান। তোকে কখন কাঁদালাম? বাকি রাখছেন কই? ঘরে চলুন। উনি শুনলেন, পায়ে হেঁটে চললেন। খড়কুটো নিয়ে আর জ্বালানি হিসেবে ব্যবহার করবেন। অতএব এখন বাধ্যগত যেতে হবে। তবে আগামীকাল খড়কুটো বেশি করে এনে রাখবেন, যাতে রাতে বেশি করে আগুন পোহাতে পারে। পাখি ওনার লেপের ভিতর ঢুকে গেল। নিজের লেপ তো আমাকে দিয়ে দিলি, এখন তুই গায়ে দিবি কি? কতক্ষণ ওনার শান্ত মুখটা পাখি পর্যবেক্ষণ করলো। হঠাৎ জিজ্ঞেস করলো। আপনি জানলেন কি করে? তোর ঘ্রাণ শুকে বুঝেছি। আপনি তখন শীতে কাঁপছিলেন, তাই উপায় ছিল না। কলিজা, একটু আদর করব, অনেক গভীরে গিয়ে। খুব চাচ্ছে মন, করি যান। এই না, একদম মোটেও নয়। আপনি এখনো যথেষ্ট দুর্বল। কিছুক্ষণ আগেও মরার মতো পড়েছিলেন। অতএব আগে সুস্থ হয়ে নিন। দুর্বল হলে কি হয়েছে? তোকে সামলানোর ক্ষমতা এখনো আছে। তাছাড়া শরীর মন দুটোই এখন স্ট্রং আছে। প্লিজ রাগ করবেন না। আপনি অসুস্থ, শরীর ভালো না। অসুস্থ অবস্থায় এত মাখো মাখো প্রেম ভালো না, বুঝলেন? আগে দুর্বলতা কাটুক। দুর্বলতা কাটাতে হলেও তোকে প্রয়োজন। বাধা দিবি না জান। না মানবো আমি। বিয়ে করেছি চরিত্র হেফাজত করতে, বউকে শোকেজে সাজিয়ে রাখতে নয়। যদি বাধা দিয়েছিস সোজা মার খাবি মায়ের। খারাপ লোক। আপনি না অসুস্থ? তোর সেবায় সুস্থ হয়ে গেছি জান, আর বাকিটা তোর স্পর্শে সুস্থ হব। কথা বলতে বলতে লোকটা ওকে গভীরভাবে স্পর্শ করতে লাগলো। দেহের ভাঁজে ভাঁজে স্বামীত্বের ছোট্ট ছোট্ট ছোঁয়া লেপটে দেন। নারী রূপী দেহটা পুরুষালী স্পর্শে পুরোপুরি নিতিয়ে গেল। যতই যাই বলুক, এই পুরুষটির স্পর্শ ওকে দুর্বল চিত্ত করে দেয়। কঠিন থাকা চেষ্টা করেও পারে না। তখন এই যে বারবার অনুরোধ করেও রক্ষা পায়নি, এক উম্মাদের ন্যায় আধিপত্য চালাতে উনি ব্যস্ত। মিনিট কয়েক পর তিনি থামেন। পুরো দেহটা ঘামে চটচটে। ওর দিকে তাকিয়ে মুচকি হাসেন। পাখি ওনার ললাটে হাত রাখে। পুরো দেহ ঠান্ডা। জ্বর ছেড়ে দিয়েছে বুঝি? শরীর ঘাম দিয়েছে। পাখি কাপড় ভিজে ওনার গা মুছিয়ে দিল। লোকটা শরীর থেকে লেপ ফেলে দিলেন। উপর হয়ে শুয়ে পড়েন। তখন মাঝরাত। গোঙানির শব্দে পাখির ঘুম ভেঙে যায়। লোকটার গায়ে পুনরায় জ্বরের তাপে পুড়ে যাচ্ছে। মুখ দিয়ে ঘুমের মধ্যে অস্পষ্ট স্বরে গোঙায়। পাখি কয়েকবার ডাকলো। পিনপিন করে তাকে জ্বর মাখা শরীরে সুধান টেনে। প্রচণ্ড শীত করছে পাখি, আমাকে শক্ত করে জড়িয়ে ঝাপটে ধর।
পাখি লেপ দিয়ে ওনার গায়ের উপর উঠে চাপড়ে ধরলো। আধ ঘন্টা পর ওনার কাঁপাকাঁপি বন্ধ হয়, তবে জ্বর কমেনি। কলসিতে পানি ছিল, সেটাই বালতিতে ঢেলে মাথায় ওনার নিচে পলিথিন দিয়ে মাথায় পানি ঢালতে লাগলো। কতক্ষণ পানি ঢাললো এভাবে ঘন্টার পর ঘন্টা চলে গেল, জ্বর নামলো না। ওইদিকে ওর শরীরও বরফ হওয়ার উপক্রম, হাত লেগে আসছে, সঙ্গে ভীষণ মাথা ব্যথা করছে, মাথাটা ছিমছিম করছে ধরেছে। রাত তখন 3টে, তখনও পাখি নিদ্রাহীন জেগে পানি ঢালছে তো ঢালছে, গা দুবার মুছিয়ে দিল। ভোর রাত 4টার দিকে ওনার জ্বর ছাড়ে, ওনার চুল মুছিয়ে দিয়ে চৌকির সঙ্গে হেলান দিয়ে পাখি ঘুমিয়ে পড়ল। যখন ঘুম ভাঙলো তখন ভোর 7টা হবে। নিজেকে চিত হয়ে বিছানায় শোয়া অবস্থায় দেখলো, গায়ে ভারী লেপ। হঠাৎ করে উঠে বসলো, শুনতে পেল, গুড মর্নিং মাই জান। জ্বর নেই। আমি ঠিক আছি। যেভাবে রাতভর জেগে জেগে সেবা করেছিস তাতে সুস্থ না হয়ে পারি? কথা না বলে শুয়ে থাকুন, আপনার শরীর ভালো না। কাজে আজ আর বের হতে হবে না, সুস্থ হয়ে একেবারে কাজে নামবেন। আমি হাত মুখ ধুয়ে নাস্তা বানিয়ে আনছি। উনি কতটুকু ওর কথা শুনলো বোঝা গেল, বরঞ্চ গায়ের পোশাক খুলে সকাল সকাল গোসল করতে বেরিয়ে গেলেন। পাখি হতাশার তপ্ত শ্বাস ছাড়লো। এদের রক্ত বুঝি ভীষণ ঘাটতেরা, তাই প্রতিনিয়ত ঘাটতেরামি করেই যাচ্ছে। ও বিলম্ব করলো না, বাড়ি যেতে হবে। দ্রুত বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেল। বাড়ি ফিরে দেখলো এখনো কেউ ওঠেনি। স্বাধীনকে চুপি চুপি ডেকে তুললো। স্বাধীন দরজা খুলে ফের শুয়ে পড়ল। দিনটি ছুটির দিন, তাই মুক্তিও ঘুমাচ্ছে। 9টা ছাড়া ঘুম ভাঙবে বলে মনে হচ্ছে না, কেননা তার আম্মা নেই। আম্মা থাকলে একটা চিন্তা ছিল। পাখি অল্প পরিমাণ আটা সিদ্ধ করে রুটি বেলে ভেজে 2টো ডিম মামলেট করে ফ্লাক্সে চা গরম করে ভর্তি করে নিল। এরপরে ছুটলো কাচারি ঘরের দিকে। লোকটা সারা রাত ঘুমাতে পারেনি। কত কষ্ট হয়েছে না, নিশ্চয়ই এতক্ষণে ক্ষুধা লেগেছে। ও সব কিছু পরিপাটি করে সব কিছু গুছিয়ে সবজি খেতে পাশ দিয়ে হেঁটেই যাচ্ছিল। তখনই নজরে পড়লো লোকটাকে। হাফ হাতার গেঞ্জির সঙ্গে একটি নব্য লুঙ্গি পরনে, লুঙ্গি হাঁটুর উপরে উঠিয়ে গিট্টু দিয়ে বেঁধে নিয়ে মাথায় গামছা বেঁধে কোদাল নিয়ে সরিষা খেতে জমির মাটি খুঁড়ে যাচ্ছে। পাখি আটকে উঠল, সহসা দ্রুত ছুটে এলো। এই লোকটার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? সারা রাত জ্বরে ভুগেছে, এখন আবার জ্বর মাথায় নিয়ে আসছে কাজ দেখাতে। নাস্তার প্লেট রেখে দ্রুত ওনার হাত থেকে কোদাল কেড়ে নিল, অদূরে ছুঁড়ে ফেলে দিয়ে চোখ রাঙালো। সমস্যা কি আপনার? শরীরে এত জ্বর নিয়ে আসছে কাজ দেখাতে? আমি ঠিক আছি, শরীরে জ্বর নেই, তুই যা। আশ্চর্য, যাবো মানে? আপনার জন্য নাস্তা নিয়ে এসেছি, জলদি আসুন, খেয়ে নেবেন। উনি সামান্যতম বিরক্ত হলেন, ইচ্ছে না থাকা সত্ত্বেও নাস্তা করলেন। পাখি ঘর থেকে ওষুধ এনে খাইয়ে দিল। এখন রেস্ট করবেন, জ্বর ভালো হবে, তারপরে এসব কাজ করা যাবে। উনি ওর কথা শুনলে তো কোদাল কুড়িয়ে জমির মাটি খুঁড়তে ফের বের হলেন। পাখি তেড়ে এলো, ওনার হাত থেকে কোদাল কেড়ে নিল। বলছি না এখন এসব করবেন না? কেন বোঝেন না আপনি? শরীরটা ভালো নয় আপনার, নিজের ভালো নিজেই বুঝতে চান না। আপনার কিছু হয়ে গেলে আমার কি হবে? আমি যে আপনার অপেক্ষায় থাকি, আপনার হাত ধরে আমার সারাটা জীবন পার করে দিতে চাই, দুনিয়া হতে জান্নাত পর্যন্ত যেতে চাই। কথাগুলি বলে পাখি হু হু করে কেঁদে দিল। ওনার খামার তো স্যাঁতস্যাঁতে, বুকে হামলে পড়ে নোনা জলে তার গেঞ্জি ভিজিয়ে ছাড়ল। ওর মুখটা দুহাতে তালুতে তুলে ধরেন তিনি, চোখের পাতার উপর গভীর চুমু খান, নাকে নাক ঘষে সুধান। কাঁদে না জান, তুই কাঁদলে আমার বুকে রক্তক্ষরণ হয়। আমার শরীরে জ্বর নেই, দেখ হাত দিয়ে, এখন সুস্থ আছি। 1 মাসের চ্যালেঞ্জ, সেখানে যদি বসে থাকি কাজ হবে? এই 1 মাসের ভিতরে আমাকে সফল হতে হবে। তাই বলে জ্বর মাথায় নিয়ে কাজ করতে হবে? এ কেমন জুলুম আপনার নিজের প্রতি? কোনো জুলুম না পাখি, মাত্র 1 মাসেরই তো ব্যাপার। এরপরে আগের মতন স্বাভাবিক জীবনে ফিরে যাব। তবে তার আগে আমাকে আমার কথা রাখতে হবে। আমার বাবা মানে উনার সামনে নিজেকে আত্মসম্মানহীন হিসেবে তুলে ধরতে চাই না, একজন সফলকামী হিসেবে তুলে ধরতে চাই। উনি আপনার কেমন বাবা নওফ ভাই? উনি আপনার কেমন বাবা নওফ ভাই, যিনি নিজেই নিজের সন্তানকে মৃত্যুর মুখের দিকে ফেলে দেয়? এমন বাবা থাকার চেয়ে না থাকাই অনেক শ্রেয়। ওর মুখ্য বাক্য শুনে মুহূর্তের মধ্যেই ওনার চোখে সাদা অংশটুকু রক্তিম হয়ে উঠল, ভেতরটা গন গন করে ক্রোধে, মাথায় স্ফুলিঙ্গ জ্বলছে যেন। তরতর করে ক্রোধের আধিক্য কারণে কেঁপে উঠলেন, ফেটে পড়লেন আক্রোশ প্রশ্রুতে। বুক থেকে ওর মাথাটা সরিয়ে গাল বরাবর ঠাস ঠাস করে 2টো থাপ্পড় বসিয়ে দিলেন। চরের তো জোর এতই বেশি ছিল যে
যার প্রভাবে পাখির পুরো মাথাটা ফোঁপো করে ঘুরতে লাগলো, কিঞ্চিত ঠোঁট ফুলে গেল। অদ্ভুতভাবে ওনার দিকে তাকিয়ে রইল মেয়েটা। বুঝলো না তার অপরাধটা কি। উনি ফের ছুটে এলেন, ওর গালের চাপ শক্ত হাতে চেপে ধরে চোখ ধারালো তীক্ষ্ণ ক্ষুব্ধতা, সেই দৃষ্টি জোড়া কঠিন চাহনি যেন ওকে ভস্ম করে দেয়। তর্জনী আঙুল নাড়িয়ে নাড়িয়ে কাঠিন্য স্বরে শাসালেন। কি বললি তুই? উনি না থাকাই শ্রেয়। ওনার জন্যই আজ আমি পৃথিবীর আলো দেখেছি। সেই পিতাকে তুই কুৎসিত কটু কথা শোনাচ্ছিস? জানিস না উনি আমার জন্মদাতার পিতা হয়? ওনাকে নিয়ে কটু কথা বলার অধিকার তোকে আমি দেইনি। তোকে যেমন ভালোবাসি ওনাকেও ঠিক তেমন ভালোবাসি। তোর গুরুত্ব যতটা বেশি ঠিক ততটা ওনার গুরুত্ব আমার কাছে বেশি। তাই ওনাকে নিয়ে বাজে মন্তব্য করার রাইট তোর নেই। এই মুহূর্তে তুই আমার চোখের সামনে থেকে বিদায় নিবি। তোকে যেন আর আমার সামনে এক মুহূর্তের জন্যেও না দেখি। আর হ্যাঁ, 1 সপ্তাহের ভিতরে তুই আমার আশপাশেও আসবি না। গেট আউট। ওর গাল ছেড়ে দিয়ে উনি হননি হেঁটে দ্রুত চললেন। পাখির চোখের পাপড়ি ভিজে উঠল, ওনার পিছু পিছু হন্তদন্ত হয়ে ছুটল। পাখি নওয়াব ভাই, আমি ওসব বোঝাতে চাইনি। বিশ্বাস করুন, আমি শুধু বলতে চাচ্ছি উনি একজন বাবা হয়ে কি করে আপনার প্রতি এত হৃদয়হীন নিষ্ঠুর হতে পারেন। সেটা আমাদের বাপ ছেলের ব্যাপার। তোকে পাকনামি করে ঢুকতে কে বলছে? উনি আমার আব্বু পাখি। ওনাকে নিয়ে আর একটা বাজে কথা বলবি তো গলা টিপে একদম জানে মেরে ফেলবো। আর এক পা আমার পিছু নিবি না। আমার মতন আমাকে কাজ করতে দে। বিরক্ত করলে মাথা ফাটিয়ে দিব। পাখি ওনার কথা শুনলো না, ওনার পিছু পিছু ফের ছুটলো। উনি শুকনো ডাল ওর দিকে ছুঁড়ে মারলেন, যার ফলস্বরূপ ডালটি ওর আঘাতপ্রাপ্ত কাঁচা নখ উঠে যাওয়ার স্থানের উপর গিয়ে পড়ল। মুহূর্তের মধ্যে গল গল করে রক্ত বেরিয়ে এলো। গতকাল রাত্রে কাঁচা নখ উঠে গিয়েছিল, তার ব্যথা এখনো সারেনি। তারই মধ্যে আবার একই জায়গায় আঘাত পাওয়ায় পাখি গলা ফাটিয়ে ফুপিয়ে আর্তনাদ করে উঠল। ও আল্লাহ গো, আম্মা, ও আম্মা! ওনার বুকে গিয়ে আর্তনাদ ছুরির ন্যায় পিতল। পিছু খুললে দেখলেন কুসুম কোমল মুখটা অশ্রুসিক্ত, চালমাটা নোনা জলে গাল ভাসিয়েছে। ওর বিষাদে মাখা অশ্রুসিক্ত মুখটা দেখে আকস্মাৎ বুকটা ওনার থক করে উঠল। বক্ষ অভ্যন্তরে ভীষণ কষ্ট যন্ত্রণা উপলব্ধি করতে পারলেন। উনিও তো ওকে আঘাত করতে চাননি, কেবল ওর সামনে শুকনো ডালটা ছুঁড়ে মেরে ওকে সাবধান করতে চেয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে গিয়ে ওর পায়ের পূর্বে কল্পনা পর্যন্ত করেননি। পাগলের ন্যায় উনি দ্রুত ছুটে এলেন, হাঁটু ভেঙে ওর সামনে বসে পড়েন। ওর পায়ের রক্ত দেখে মুহূর্তের মধ্যে আঁতকে উঠলেন। বুকটা তৎক্ষণাৎ ছ্যাদ করে উঠল। উনি ওর পা ধরতে যাবেন, তার আগে পাখি পিছিয়ে গেল, পা টেনে সরিয়ে নিল। কুসুম কোমল মুখটা জলে ততক্ষণে চৈচুপুর, চোখে নোনা জলে মুখটা রক্তিম আকারে ভীষণ স্যাঁতস্যাঁতে। অশ্রুসিক্ত নয়নে কিশোরীর ঘোর অভিমানে এজকি তুলে ক্রন্দন মিশ্রিত গলদেশ হতে তৎক্ষণাৎ বেরিয়ে এলো। আপনি আমায় ছোবেন না, ছোবেন না আমায়। পাষাণ নিষ্ঠুর লোক একটা। ওই পাষণ্ডী লোকটাকে আমি ভালোবাসিনি যে আমাকে আঘাত করতে পারে। আপনি আমার বড্ড অপরিচিত হয়ে উঠেছেন নওয়াব ভাই, বড্ড অপরিচিত। এত অপরিচিত তো হওয়ার কথা ছিল না, তবে কেন হলেন? এই অপরিচিত লোকটাকে তো আমি ভালোবাসিনি। কথাগুলি ওনার বুকে ধারালো তীরের মতন গিয়ে বিঁধল। পাখি পা খুঁড়িয়ে খুঁড়িয়ে ততক্ষণে ওনার চোখের সামনে গিয়ে চলে গেল। উনি কেমন নির্জীবের মতন দেখলেন, উহা পর্যন্ত করলেন না। ভেতরে ছটফটানি টের পেলেন, বুকের বাম পাশে খাকা শূন্যতা উপলব্ধি করলেন। শুকনো মাটির উপর তখনও মেয়েটার তাজা রক্ত ঝরে পড়ে আছে। তর্জনী আঙুলের মাথায় 1 ফোঁটা রক্ত তুলে নেয়। উনি দীর্ঘ মুহূর্ত তাকিয়ে রইলেন ওই 1 ফোঁটা রক্তবিন্দুর দিকে। তার দৃষ্টিজোড়া ঝাপসা ঝাপসা হয়ে আসে, বুকটা পাথরের ন্যায় ভারী, গভীর শূন্যতা টের পান। পাহাড় সমান কষ্ট বইতে বইতে আজ সে ভীষণ ক্লান্ত। প্রাণের চেয়ে প্রিয় নারীর শরীরে আঘাত করত, দ্বিধাবোধ করলো না। মেয়েটা নিতান্তই বোকা। ওর বাহ্যিক রূপটাই কেবল দেখলো, ভেতরে ওর জন্য জমিয়ে রাখা অসীম ভালোবাসা গাথা সেটা দেখলো না। নারী, তুমি বড়ই মহান, ভীষণ বুদ্ধিমান ও মায়াবতীও। কিন্তু পুরুষকে বোঝার মতন ক্ষমতা তোমার মধ্যে এখনো তৈরি হয়নি। পুরুষের ভালোবাসা বুঝতে হলে তোমাকে সহস্রবার জন্ম নিতে হবে। পুরুষ তোমাদের মতন আবেগে গা ভাসিয়ে চলে না ঠিকই, তবে তাদের ভালোবাসা ঠুনকো ও মিথ্যে নয়। সে তার প্রিয় নারীটিকে আকাশ সমতুল্য যেমন ভালোবাসে, তেমনি সমুদ্রতম যত্নেও রাখে।
প্রায় সে 3 দিন হতে চলল পাখির সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন, একদম বন্ধ করার মতো নারকীয় যন্ত্রণা অনুভব করা, যার দহনে তিনি ভেতরে ভেতরে খণ্ড বিখণ্ড হয়েছেন। তবু কোনো প্রতিক্রিয়া নেই। একটা দিন বছর খানিকের ন্যায় দীর্ঘ লম্বা মনে হয়। দুটি তাজা তাজা প্রাণ অভিমানী মুখী হয়ে বিরহের দহনে পুড়ছে, জ্বলছে। তবুও কেউ কারোর সঙ্গে বিন্দুমাত্র যোগাযোগের প্রতিক্রিয়া দেখাচ্ছে না। এ যেন এক নীরব যুদ্ধ। বিদ্রোহ নামক খেলায় মেতেছে দুজন, অথচ একজন অপরজনের প্রাণ। নফ নিজের মতন নিত্যদিনের রুটিন অনুযায়ী চলছে ফিরছে। রোজ ভোরে উঠে সবজি বিক্রি করেন, কখনো মাছ ধরে হাটে নিয়ে যায়। সেগুলো বিক্রি করে যা টাকা পয়সা পায় অর্ধেক মানিক মৃধাকে দেয়, বাকি অর্ধেক নিজে নেয়, অর্ধেক দুপুরে এইসবই কাজে। এরপরে দুপুরে ভাত ঘুম শেষে কিছুটা বিশ্রাম নেন। রোদ কমলে আবার নতুন করে সবজি ও সরিষা বোনার জন্য মাটি খোঁড়েন। যদিও ইতিমধ্যে অধিকাংশ মাটি খোঁড়ার কাজ শেষ, বাকি কিছু অংশ অবশিষ্ট রয়েছে। সেগুলো হলো বীজ বপন করবে। হাত দুটি নাজেহাল দশা, ফোসকা পড়েছে, ছিঁড়ে গিয়ে চামড়া উঠে এসেছে। ভাত খেতে গেলে ভীষণ জ্বালা করে। রাতের মুহূর্তটা কাটে বিভৎস মুমূর্ষু নিঃসঙ্গতা ঘিরে। কখনো মাছের ঘেরের পাশে আগুন ধরিয়ে, কখনো দীর্ঘ রজনী নিঃসঙ্গতায় কাটিয়ে। এভাবেই জীবন চলছে। এদিকে পকেটে টাকাও ফুরিয়ে আসছে। আগের মতন টাকা ওড়ার না, খুব হিসাব কিতাব করেই চলেন। তবুও চিন্তার অন্ত নেই। জীবনের এই করুণ মুহূর্তে এসে বুঝতে পারছেন আসলে জীবন কি। এতদিন দুহাতে টাকা উড়িয়েছে, খেয়েছে, কখনো হিসেব ছিল না। এমনও হয়েছে সকালে 2 লক্ষ টাকা নিয়ে বেরিয়েছে, বিকালের মধ্যে তা শেষ। অথচ একজন সাধারণ মানুষের কাছে সেটা কেবল স্বপ্ন, কল্পনা। তাদের প্রতি মুহূর্তে দারিদ্রতার সঙ্গে যুদ্ধ করে হিসেব করেই চলতে হয়। 20 টাকা গাড়ি ভাড়া দিয়ে না গিয়ে হেঁটে ওই 20 টাকা পরিবারের জন্য বাঁচান। এভাবে তারা সংগ্রাম করে লড়ে যাচ্ছেন পরিবারবর্গের জন্য। এ কটা দিন খুব ভালো করে উপলব্ধি করেছেন প্রিয় নারীটির শূন্যতা। খাকা করছিল বক্ষস্থলের অভ্যন্তরে, সঙ্গে বক্ষ পিঞ্জিরা বজ্র খালি খালি লেগেছিল। শতবার সহস্রবার উড়ে যেতে ইচ্ছে করছিল ওই নারীটির নিকটে। তার সান্নিধ্য সঙ্গ পেতে মরিয়া হয়ে উঠেছিল অবুঝ মন। তবু নিজেকে সংযত রেখেছেন, ধৈর্য সহকারে নিয়ন্ত্রণ করেছেন, মস্তিষ্কে নানান কথা বুঝিয়ে কন্ট্রোল করেছেন। কিছু কিছু ক্ষেত্রে জীবনকে উপলব্ধি করতে হলে ভীষণ করে বিরহের বজ্র প্রয়োজন রয়েছে, নয়তো প্রিয়জনের শূন্যতা, গুরুত্ব, মর্মতা বুঝবে কি করে? প্রেম ভালোবাসা নামক ব্যাধি মারাত্মক ভয়ানক। কিছুটা নিকোটিনের আসক্তি নাই, তবুও নিকোটিন ত্যাগ করা যায় না। বাট এটা ব্যাধি, সহজে ত্যাগ করা যায় না। এর কারণ মায়া। একবার প্রিয়জনের মায়া আটকে গেলে তার জীবনে শেষ। ভালোবাসা হলো নেশার মতন, যা একবার গ্রহণ করলে সেই নেশার ডোজ সহজে কাটিয়ে ওঠা যায় না। তাই তার মর্মতা বুঝতে হলেও লম্বা একটি গ্যাপ, বিরহ নামক যন্ত্রণার প্রয়োজন আছে। নয়তো প্রকৃতভাবে ভালোবাসা উপলব্ধি করবে কি করে? এই জন্যই কিছু কিছু ক্ষেত্রে বিরহের প্রয়োজন রয়েছে। এতে যেমন ভেতরটা পোড়ায়, তেমনি ভালোবাসার গুরুত্বটাও বাড়ায়। ইচ্ছে করেই 3টে দিন মৃধা বাড়ির চৌকাঠো পেরোয়নি, পাখির খোঁজ খবর নেননি। কারণ অবশ্যই রয়েছে, মেয়েটার সঙ্গে ওই দিন নিষ্ঠুরতম আচরণ যে করেছেন, ওইসব মোটেও শোভনীয় ছিল না। পরবর্তীতে তিনি নিজের দোষ খুঁজে পেলেন। নিজের প্রতি নিজেরই মেজাজ খারাপ হতে লাগলো। হাত বাড়িয়ে ভীষণ করে গালে দুটো চড়বড়তে ইচ্ছে জেগেছিল। এতটা নির্দয় পাষাণ কি করে হতে পারলো? কিন্তু এর ব্যাখ্যা একটাই ছিল, লোকটা যেমনই হোক সে একজন পাপা। ওনাকে নিয়ে কটূক্তি ধরনের কথা বলা শুনলেই রাগ উঠবেটাই স্বাভাবিক, কিন্তু তাই বলে এমন কাঠিন্য আচরণ মোটেও গ্রহণযোগ্য ছিল না। একটু বুঝিয়ে সুঝিয়ে বললেই বুঝতো। এখন এসব ভেবে কি লাভ? এমন গগনচুম্বী মেজাজ নিয়ে তিনি ভীষণ চিন্তা আছেন। এমন রুক্ষ হিংস্রতম মেজাজ না ওর ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়? এই 3টা দিনেও শূন্যতা আকাশসম হয়ে এসে দাঁড়িয়েছে। অবুঝ মুখটার ঘন ঘন পাপড়িযুক্ত হইনি টানা টানা মৃগ নয় না, ফোলা ফোলা গাল, সরু নাক, পাতলা অধর দুটি শতবার চোখের সামনে পদ্ম পুষ্পের ন্যায় ভেসে উঠেছিল। ছুতে গেলে এই রূপকথার গল্পের ন্যায় মিলিয়ে যেত। ছলছল অশ্রুসিক্ত নয়নে দুটি বহুবার তার দৃষ্টি যুগলের সামনে ভাসমান ছিল। সেই চোখের করুণ দৃষ্টিজোড় আর বিন্দু বিন্দু অশ্রু ফোঁটাগুলি যে ওনাকে বজ্র পুড়িয়েছে, জ্বালিয়েছে, এক সমুদ্রতম যন্ত্র সাগরে ভাসিয়েছে। সেই সব কি জানি মেয়েটা?
জানে না, জানাবে কে? কেউ না। ওসব মনের অলিন্দেই জমে পড়ে থাকবে। দিনটা কোনো মতে কাটলেও রাতটা কঠিনতম কাটে। ভেতর বাহির কাগজের ন্যায় পুড়ে ছাই ছাই করে দেয়। মতন খেতে পারে না, ঘুমাতে পারে না, দীর্ঘ রজনী নির্ঘুম কাটাতে হয়। আবার তার আম্মা ফাতিহা নূর এসেছিলেন। কতবার বললেন বাড়ি চলে আসতে। বিশাল বিলাসবহুল আলিশান বাড়ি রেখে অমন কুড়ে ঘরের ভেতরে রাত্রি যাপন করায় তিনি মোটেও সন্তুষ্ট চিত্তে ছিলেন না। বারবার অনুরোধ করছিলেন সে যেন বাড়ি ফিরে আসে। তার বাবার ওসব কথা ধরে মনে না রাখতে। উনি শুনলে তো একগুঁই জেদে অটল রইলেন। ছেলের এমন একগুঁমি স্বভাব জেদ দেখে তিনি কেঁদেই ফেলেন। হাতে ধরলেন, পা ধরাটুকু মাত্র বাকি ছিল, তবুও গেল না এ বান্দা। কোনো কঠিন ধাতুতে তৈরি, আল্লাপাক ভালো জানেন। সকাল সকাল মৃধা বাড়ি গেলেন। ধান এসেছে, ধান কাটতে হবে। নিখিলকে আগেই বলে এসেছিলেন মানিক মৃধা ধান কাটতে আসতে। নওয়াবকে বলতে আর সাহসে কুলিয়ে উঠতে পারেননি। শতক মন্ত্রীর একমাত্র রাজপুত্র বলে কথা, সেখানে সামান্য একজন সবজি বিক্রেতা হয়ে ওনাকে তো কামলাগিরি করতে আহ্বান করতে পারেন না। যতটুকু করছে করুক না, নিজের কাজে ওকে ব্যবহার করতে চাইলেন না। এই বিষয়টি সম্পূর্ণ তিনি উপেক্ষা করে এড়িয়ে যেতেই চাইছেন, কিন্তু পারলেন না। এ বান্দা যে থামবার পাত্র নয়। নিজে সেদে গিয়ে খেতে নামলো। মানিক মৃধার সঙ্গে তাল মিলিয়ে কাঁচি দিয়ে ধান কাটতে শুরু করে দিলেন। মানিক মৃধা না করলেন না। গভীর মুখখানা নিয়ে কিঞ্চিত হাসলেন। সেই হাসি পুঞ্জ পুঞ্জ মেঘের আড়াল থেকেই সূর্যের কিরণ দেখার মতন গিয়েছে এগুলো। কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে শুরু করে দেন নিজেরাই। ধানের আটি বেঁধে বেঁধে মাথায় করে মৃধা বাড়ির উঠোনে এনে রাখেন। বাড়িতে ঠান্ডা থাকলো। বিলের মধ্যে করা রোদের প্রভাবে গরমে গলা শুকিয়ে চৈত্র মাসের খরার ন্যায় খাকা হয়ে এলো। কোমর থেকে গামছা খুলে পুরো মুখশ্রী মুছতে মুছতে বৈঠকখানায় গিয়ে তিনি বসলেন। তার পাশে ঘেরে নিখিল বসলো। স্বাধীন আবার ধানের আটি আনতে খেতে গিয়েছে। মানিক মৃধা এখনো বিলে। গামছা দিয়ে পুরো মুখশ্রী মুছে ঘরের মধ্যে উকি দিয়ে নওয়াবকে গলা ছেড়ে ডাকলো। পাখি, এই পাখি, এক গ্লাস পানি দে তো। কথাটা এমন হতো ব্রাদার। কলিজা, এই কলিজা, এক গ্লাস পানি দে তো। গলাটা শুকিয়ে আসলো তোকে না দেখে দেখে। জলদি পানি নিয়ে আয় জান। আমি জানি তুই পাখিকে কলিজা বলেই ডাকিস। নওয়াব কটমট করে তাকালো। ওভাবে তাকাচ্ছিস কেন? সত্যিটাই তো বললাম। তোর মূল উদ্দেশ্য পানি ছিল না, পাখি ছিল। জানি না বুঝি? এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছিলি। যাক গে সেসব কথা। তোদের মধ্যে কি হয়েছে বলতো? মান অভিমান চলছে নাকি? যা কিছু হয়ে যাক, সব ভুলে দুজনে দূরত্ব ঘুচিয়ে এক হয়ে যা। পাখি বরাবরই জানিস তো একটু অবুঝ। বুঝিয়ে সুঝিয়ে বললেই মেয়েটা দারুণ বুঝে যাবে। নওয়াব নীরব শ্রোতার মতন ওর কথা মনোযোগ দিয়ে শুনল। প্রযুক্তির হু হা কিছুই বলো না। কিছুক্ষণ পর ওদের কথার মাঝে মুক্তি পানি নিয়ে এলো। পাখিকে দেখা গেল না। নওয়াবের সোচালো ধারো দৃষ্টি যুগল ঘরের ভেতরে তখন স্থির তৃষ্ণার্ত মুখটায় একটা সপেক্ষা পর্দা ভেদ করে দৃষ্টিজোড়া পরিচিত মুখটা খুঁজলো। মেয়েটার প্রতিচ্ছবি দেখা গেল না। ইচ্ছে করে অগ্রাহ্য করছে তাকে, তা স্পষ্ট। এত অভিমান, এত অনুযোগ, তাহলে ঘরে কেন? সামনে এসে কর, আমি দেখি তোর অভিমান, শুনি তোর অভিযোগগুলো। মুক্তি পাগনি এনে এগিয়ে দিল। নফ নিশ্চল গম্ভীর মুখটা নিয়ে উঠে দাঁড়ালো, জিজ্ঞেস করল, ওর কি হয়েছে? আমার সামনে আসতে লজ্জা করছে নাকি? ডা করে। ও বোধহয় ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠলে বলবো আপনার সঙ্গে দেখা করে নিতে। এখন নিন, পানিটা খেয়ে নিন। ক্রোধের বই শিখায় ওনার মুখ হয় যথেষ্ট থমথমে। চোখ মুখের রং পাল্টে গিয়ে খিটখিটেতা ভিড় জমালো। ললাটে বিরক্তির সূচক তিনটে ভাঁজ স্পষ্ট পরিলক্ষিত করা যায়। তবু ঠান্ডা স্বরে সুধান, খাবো না, নিয়ে যা। মুক্তি আশ্চর্য হলো, এ কেমন লোক? মাত্র পানি পানি করে চেঁচালো, এখন বলছে খাবে না। এর কোনো অর্থ হয়? সে একটু বিরক্ত হলো। কত কাজ ফেলে রেখে এসেছে, অতঃপর তার বিরক্ত হওয়া জায়েজ। সে সবেকে ফিউচে শুধালো, খাবেন না মানে? মাত্রই তো চাইলেন। ওর কথা সম্পূর্ণরূপে অবজ্ঞা অগ্রাহ্য করে ততক্ষণে কাঠখোট্টা লোকটা দীর্ঘ পেশি দুর্বল শরীরটা টেনে বেরিয়ে গেলেন। মুক্তি অবাক নেত্রে নীরব শ্রোতার ন্যায় নিনিমেষ নেত্রমুনিতে কেবল দেখে গেল। ওর মুখাবের ভাষা হারিয়ে বিমূর্ত। নিখিল হাতের ইশারা মুক্তিকে যেতে বলল। মুক্তি সন্দিগ্ধ নজরে তাকাতে তাকাতে ভেতরে চলে গেল। নফ
ফের আরেকবার পিছু ঘুরে পাখির রুমটির দিকে চাইল। মনে হলো পর্দার আড়ালে ভীতু ছোট্ট মুখটা লুকিয়ে আছে। মেয়েটা ইচ্ছে করেই আমার অদ্ভুত আচরণ করছে, তাকে কষ্ট দিতে যেন উঠে পড়ে লেগেছে। তিনি বুক ফুলিয়ে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে ফের বিলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। এতক্ষণ সবই শুনছিল পাখি। ও নিজে পানির ছুতে ওর সঙ্গে দেখা করতে চেয়েছিল, সেটা স্পষ্ট পরিষ্কার। পাখি ইচ্ছে করে বের হয়নি, যায়নি ওনার সামনে। গায়ে তার জ্বর, কটা দিন নখের যন্ত্রণায়, ঘুম নেই চোখে। সকলে জানে তার জ্বর, নখের কথা এখনো কারো জানা নেই, সেই জানায়নি। দুপুরে আবার নখ খেতে আসলো, তখনও খাবার ঘরে পাখির দেখা মিল না। তার তৃষ্ণার্ত আঁখি জোড়ায় আকাশসম ভালোবাসা লুকায়িত নিয়োগকে খুঁজেছিলেন। ওই মুখটি বেশ কয়েকবার তালাশ করলেন, সন্ধানে সন্ধানে ওত পেতেও ছিলেন, অথচ মেয়েটা লাপাত্তা। ইচ্ছে করে নিজেকে লুকিয়েছে শকুনি দৃষ্টিজোড়ার আড়াল থেকে। ওনার শুকনো গলা দিয়ে ভাতের দানা নামলো না। একে তো মোটা চালের ভাত, তার উপর মনের ভিতরে গভীর দোটানা যুদ্ধ, আকাশ সমতুল্য অশান্তি, দুশ্চিন্তা। এত এত দুশ্চিন্তা মস্তিষ্কে পাকিয়েছে, বাসা বেঁধেছে। তখন ভাত খেতে কি আর রুচিতে টানে? অতঃপর তিনি পানি ঠেলে উঠে গেলেন। মানিক মৃধা অবাক নেত্রে গুরু গম্ভীর মুখটা নিয়ে সবটা দেখলেন। বেশ আগ্রহ নিয়ে ঠান্ডা গলায় জিজ্ঞেস করলেন, বাবা, তরকারি কি ভালো হয় নাই? ভালো হয়েছে চাচা, তবে মুখে স্বাদ নেই। সবে জ্বর থেকে উঠেছি তো, তাই রুচি নাই। কটা দিন যাক, স্বাদ ফিরে আসবে। রাতে তুমি কি খাইবা বলে দাও, তোমার কাকিতা রান্না করবে। আমার জন্য আলাদা রান্না করার প্রয়োজন নেই চাচা, আপনারা যা খাবেন তাতেই চলবে। মানিক মৃধা আর কিছুই বললেন না, তবে মনে মনে ভীষণ সংশয় দোটানায় পড়ে গেলেন। কোনো কারণে খাবারের প্রতি ছেলেটার বিমুখতা ঠিক টের পেলেন না। বেরিয়ে যাওয়ার আগে পাখির রুমের সামনের দিকে এসে কদম ধীরজু হয়ে পড়ল। তিনি অবিলম্বে দাঁড়িয়ে যান, এক পলক বন্ধ দরজাটার পানে তাকে ফোঁস করে গরম গরম উষ্ণ শ্বাস ফেললেন। এত এত রাগ লাগলো, ইচ্ছে করে লাথি মেরে দরজাটা ভেঙে ফেলতে। এরপরে ওর চুলের মুঠিটা শক্ত করে চেপে ধরে চোখে চোখ রেখে জিজ্ঞেস করতে, পাশানি, এ কটা দিনে একবারও কি আমার কথা মনে পড়েনি? কেমনে পারলি এমন নিষ্ঠুর হতে, কেমনে? চোখের ভেতরে যে বারুদ জ্বলে উঠেছিল তা নিভিয়ে নেন দাঁতে ধত পেশে। এরপরে মনের ভেতরে অসংখ্য রাগ জেদ চেপে পুষে নিয়ে বেরিয়ে গেলেন। পাখি খাটের সঙ্গে হেলান দিয়ে নির্বিকে বসে রয়, মুখায়ব যথেষ্ট শান্ত, নিষ্প্রাণ, দৃষ্টি দুটো খোলা জানলাটার দিকে নিবদ্ধ। শুকনো মুখটা একরাশ কষ্ট যন্ত্রণার ছাপে স্পষ্ট। তার কি কষ্ট হচ্ছে না? যন্ত্রণা হচ্ছে না? অবশ্যই হয়েছে। বিরহের যন্ত্রণায় বুকটা ছিঁড়ে যাচ্ছে। শারীরিক ও মানসিক উভয় ভাবে সে অসুস্থ। তার চেয়ে বেশি কষ্টদায়ক ছিল ওনার ওই ব্যবহারগুলো ভার বহন করা। রাত তখন আন্তাজ দুটোর ঘরে হবে। জ্বরে গা পুড়ে যাচ্ছিল মেয়েটার। কয়েকটা দিন ধরে কাঁচা নখের ব্যথাই বাড়ছিল। পাখি কথাটা এড়িয়ে চলছিল। ব্যাপারটা সকলের থেকে সম্পূর্ণ লুকিয়ে গিয়েছিল। ভেবেছিল কিছুদিন হাঁটা চলা কম করলে ভালো হয়ে যাবে, তাই তেমন কাউকে জানায়নি। কিন্তু আজ সহ্যের সীমা পেরিয়েছে। পায়ের পাতা থেকে হাঁটু পর্যন্ত ফুলে গুলুম গুলুম হয়ে উঠেছে। নখটা ইনফেকশন হয়ে গিয়েছে। ব্যথার পীড়ন এবার আর্তনাদ না করেই পারল না, সহ্য করার সীমা অতিক্রম করেছে। গুনগুনিয়ে কেঁদে যাচ্ছিল। মানিক মৃধার আচমকা ঘুম ভেঙে গেল অমন কান্নার করুণ সুরে। শুনে তিনি মস্তিষ্ক সজাগ করে উঠে বসলেন। অতক্ষণ নীরবে কান খাড়া করে বুঝতে চেষ্টা করেন কোন দিক থেকে কান্নার সুরধ্বনি উৎস ছুটে আসছে। তার পাশের রুম থেকে করুণ সুরে মেইলি গলার সুর আর্তনাদ ওনার উৎকর্ণে হু হু করে আসে। বলে আশ্চর্য হলেন, গত দুদিন কাজের চাপে মেয়েটার তেমন খোঁজ খবর নেওয়া হয়নি। শুনেছিলেন জ্বর এসেছে, না পাইনি দিয়েছিলেন খেতে। এরপরে আর জানা হয়নি জ্বর ভালো হয়েছে কিনা। তবে কি ওর জ্বর আবার ক্রমশ বেড়েছে? তৎক্ষণাৎ তিনি চট করে বিছানা ছাড়েন, দ্রুত খাট থেকে নেমে যান, সোজা পাখির রুমে ঢুকে পড়েন। রুমের লাইট জ্বলছে। মেয়েটা জেগে পা ধরে করুণ সুরে লাগাতার কান্না করে যাচ্ছে। গাল দুটি জলে ভেজা। উনি হন্তদন্ত হয়ে ছুটলেন ওর নিকটে। ডান পাটার দিকে তাকে দেখলেন ফুলে পাটি আলু থালু হয়ে আছে। প্রখর ব্যথার পীড়নে পাখির চোখ মুখ নীলচে আকার ধারণ করে এসেছে। দ্রুত মেয়েকে বুকের মধ্যে নিয়ে এলেন। কান্নার একটি আশ্রয়স্থল পেয়ে মেয়েটা এবার গলা ছেড়ে কেঁদে কেঁদে অশ্রু ফেলে যাচ্ছে। ততক্ষণে ঘরের সকলের ঘুম উড়ে গেল। অজানা আতঙ্ক ভয় নিয়ে
ওর রুমে ভিড় জমালো। এমন মাঝরাতে মরা কান্না জোরে দিয়েছিস কেন? মা গো মা, কি ভয়টাই না পেয়েছিলাম। মানুষ চোর আসলেও এমন জোরে চিল্লায় না। তুই ঘুরে যা। তোমার শখের মাইয়ার চিল্লানিতে ঘুম ভাঙছে। ঘুম তো আমার বউটা না শুলেই চলে আসবে। চুপ থাক বেয়াদব, নয়তো থাপ্পড় খাবি। স্বাধীন পাত্তা দিল না, খাটের উপর ঘাঁটি মেরে বসে রইল। গায়ে লেপ জড়াতে জড়াতে ফের বলল, এখন আর ঘুম আসবে না, থাকি, বরং বিরক্ত করব না। কাজল রেখা আর কিছুই বললেন না। মানিক মৃধা পাখিকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে ওর যন্ত্রণা কিছুতে উপলব্ধি করতে চাইলেন। চোখ মুখ কুচকে আঘাতপ্রাপ্ত জায়গাটা ভালো করে দেখতে চাইলেন। সামান্য ছুতে পাখি ছট ফুটিয়ে উঠলো, গলা ছেড়ে চিৎকার করে উঠল। ধৈর্য না। ওর যন্ত্রণার একাংশ তিনি অনুভব করতে পারলেন। ব্যথাতুর মুখটা বড় অশান্ত করে তুলো ওনাকে। আতঙ্ক মাখা মুখ ও তীব্র উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করলেন, কোথায় কষ্ট হচ্ছে আমার আম্মার? রঞ্জনরত দৃষ্টি জোড়া ঝাপটিয়ে মেয়েটা চোখ খেছে আঙুল দিয়ে ইশারা করে বলল। আব্বা, আমার কাঁচা নখ উঠে গেছে। মানিক মৃধা আঁতকে উঠলেন, উদ্বেগ উত্তেজনা নিয়ে জানতে চাইলেন, সে কিভাবে? ইটের সঙ্গে উষ্টা খেয়ে। আব্বা, আমার পা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে, আমি সহ্য করতে পারছি না আব্বা। পায়ের মধ্যে শিরশির করে, কামড় মারে, অবশ অবশ লাগে, যন্ত্রণায় আমার বুকটা ছিঁড়ে যাচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। মানিক মৃধা ওর মাথার স্নেহের হাত রেখে কোমল প্রাণ কঞ্চে বললেন, কাইন্দিন আম্মা, সকাল হইতে দেন, ডাক্তার তো মাঝরাইতে পাউন যাইব না। পাখি শুনে না তার যন্ত্রণা, সে কাউকে বোঝাতে পারছে না, গুনগুনিয়ে কেঁদে যাচ্ছে। মানিক মৃধা নিথরের ন্যায় বসে রইল, তার মাথা কাজ করছে না। এত রাতে এখন কি করবেন, কোথায় পাবেন ডাক্তার? ফার্মেসি তো খোলা নেই। এদিকে মেয়েটার যন্ত্রণা ছটফটিয়ে যাচ্ছে, সেই কষ্ট একজন পিতা হয়ে তিনি সহ্য করতে পারছেন না। কলিজা ফেটে যাচ্ছে, বুকে পানি নেই। সন্ধ্যায় ব্যাপারটা জানলেও এতক্ষণ ওষুধ এনে দিতে পারতেন। কাজল রেখা দ্রুত হারিকেন জ্বালিয়ে নিয়ে এলেন। হারিকেনের উপর শুকনো কাপড় গরম করে ফোলা স্থানে ছ্যাঁকা দিতে লাগলেন। এমন মাঝ রাতে তো ডাক্তার পাওয়া যাবে না, তাই আপাতত প্রাথমিক চিকিৎসাটাই দেওয়া যায়। সকাল হলে তখন ডাক্তারের কাছে নিয়ে নেওয়া হবে। এখন রাতটা কোনো রকমে পার হলেই হলো। গরম গরম উষ্ণতা পেয়ে ব্যথা কিঞ্চিত কম লাগলো, এখন একটু আরামদায়ক লাগছে। ওর আব্বার বুকের মধ্যে মেয়েটা ফোপাতে ফোপাতে ঘুমিয়ে গেল। সারা রাত কারোই তেমন ঘুম হলো না। সকাল হওয়ার পর পাখিকে নাস্তা খেয়ে 9টার দিকে ডাক্তার দেখিয়ে আনলেন। ডাক্তার ব্যথা কমার ওষুধ আর মলম দিয়েছে, স্যাভলন দিয়ে ক্ষতস্থান পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিলেন। সেদিন রাত 2টোর দিকে লোকটার আগমন ঘটে। তখন মধ্যরাত্রে কুকুরের অমর নির্মম থেকে নিষ্ঠুরতম ডাক লোমহর্ষকর ভয়াতুর চেতনা বাড়িয়ে তুলে সেসব উপেক্ষা করে তিনি মৃধা বাড়ি ছুটে চললেন। তার প্রিয় ফুলটি যে সেই বাড়ির আঙিনায় ফুটে আছে, তার সুবাস ওনার ভীষণ প্রিয়, যা তাকে আফিমের মতো বজ্র টানে। জানালার কপাট সতর্কতার সঙ্গে খুলে ফিসফিসিয়ে ডাকলেন। ও উঠে না দেখে ওর পা ধরে তিনি টান দিলেন। সঙ্গে সঙ্গে মেয়েটা ব্যথা প্রভাবে চোখ মুখ খিচিয়ে দ্রুত উঠে বসলো, ফিউচে চোখ কুচকালো, কপালদয় স্পষ্ট চিন্তানিত সূক্ষ্ম ভাঁজ রেখা নেত্রমণি ঘুরিয়ে জানালার দিকে নেয়। অমনি লম্বাটে প্রশস্ত ছায়াটি চোখে পড়ে। বুঝতে অসুবিধা হলো না কাজটা কার। তৎক্ষণাৎ দ্রুত তড়িঘড়ি করে জানালার কপাট আটকাতে চাইল। তার আগে লোকটা ছো মেরে ওর হাত দুটি নিজ হাতের মুঠোয় নিয়ে এলো। ওর হাতে পুরুষালী হাতের আঙুলগুলি ঘর্ষণ করতে করতে বললেন, তোর সঙ্গে জরুরি কথা আছে। জানলা একদমই বন্ধ করবি না, তাহলে দরজা ভেঙে ঘরে এসে সোজা খাটের পায়ের সঙ্গে সারা রাত বেঁধে রাখবো। পাখি নীরবে চুপ করে রইল, দৃষ্টি জোড়া ওর নিচু ও স্থির। উনি নিশ্চল দৃষ্টি জোড়া তাক করে ওর শুকনো মুখটা মন ভরে দেখতে লাগলেন। পাখির ঘোর অস্বস্তি লাগলো, দৃষ্টি জোড়া এলোমেলো হয়ে এলো। আমতা আমতা করে হাত ছুটাতে ভীষণ মুচড়ামুচড়ি চালিয়ে গেল। ফলাফল শূন্য। অমন দানবের মতন শৈলের সঙ্গে সে পারে? ওনার এক হাতের মুঠোয় ওর 2 হাত বন্দি, অথচ সে এমন বান্দা ওনার মতন পুরুষের এক হাতের সঙ্গেই পারে না। লোকটা যে বেশ বলবান বুঝাই গেল। ওনার পলকহীন তাকানোটা পাখি সহ্য হলো না। এমন সামনে বসে কেউ যদি ফ্যালফ্যাল করে চেয়ে থাকে, তাহলে লজ্জা না পেয়ে থাকা যায়। ও থুতনি গলাদেশের সঙ্গে মিয়ে রাখে। উনি ওর আদল তর্জনী আঙুল দিয়ে উঁচু করে সবেগে তুলে ধরেন। পাখির অস্থির অস্থির লাগে, হাঁসফাঁস বাড়ে, ফের
মুচড়ামুচড়ি করে হাত ছোটাতে চাইল, তখন তিনি শরীরের শক্তি খরচ করে আরো শক্ত করে চেপে ধরেন। পাখির রাগ লাগলো, চোখের পানি উছড়ে আসতে চাইল। সে নড়েচড়ে উঠে উনি ওর থুতনি পুরুষালী উষ্ঠপুটে ছুঁয়ে দেন, তর্জনী আঙুল মুখের ওপর চেপে ধরে সুথান। শীষ নড়ে না জান, মন ভরে দেখতে দে তো। জানিস কত দিনের তৃষ্ণার্ত আমি, পুরা 3 দিনের, অথচ আমার মনে হচ্ছে দীর্ঘ 3 বছরের। এখন একটু পিপাসা মিটাই, কঠিন পিপাসা। নড়িস না প্লিজ। পাখির ভীষণ আকারে হাঁসফাঁস লাগলো। ওর অস্বস্তি নিয়ে দূরত্ব বজায় রাখতে চাইল, তার আগে লোকটা ওর হাত টেনে ধরল, শীতল গলদেশ হতে বেরোলো। সরি কলিজা, প্লিজ আমার কথা শোন, আর কখনো অমন করব না। তবুও কথা বলা বন্ধ করিস না প্লিজ, দরকার পড়লে আমি কানে ধরছি। সত্যি সত্যি উনি কানে ধরে 2-3 বার উঠবস করলো, আর সঙ্গে মুখ দিয়ে বলল, আমি নওয়াব তালুকদার প্রতিজ্ঞা করছি, এরপরে যদি এমন কুৎসিত আচরণ করি তাহলে আমার বউ আমাকে রোস্ট বানিয়ে খেয়ে ফেললেও আমি বাধা দিব না। পাখির ভীষণ হাসি পেল। ওনাকে কান ধরে উঠবস করতে দেখে অনেক মজা লাগলো। অন্য সময় হলে সে এতক্ষণ বিছানায় গড়াগড়ি খেত, কিন্তু এখনকার ব্যাপার সম্পূর্ণ ভিন্ন। যাই হয়ে যাক, তার হাসা যাবে না, তাহলে লোকটা বুঝে যাবে তার উপর আর কোনো রাগ অভিমান নেই। সব হাওয়া হয়ে গেছে, স্বচ্ছ জলের ন্যায় শীতল হয়ে এসেছে। নারীরা কেন জানি এত কোমল, প্রিয় মানুষটির সঙ্গে বেশিক্ষণ রাগ অভিমান পুষে থাকতে পারে না। ওনাদের মিষ্টি মিষ্টি কথা সব ভুলে যায়। তবে ওনাকে বুঝতে দিল না ভেতরকার মনোভাব। ওর গাল দুটি টেনে ধরে তিনি চুমু খান। মাফ করবি না জান, বিশ্বাস কর, তুই হিনা এক একটা দিন পাহাড় সমান ভারী মনে হয়েছিল। আমি ভালো ছিলাম না, ভীষণ কষ্ট হয়েছিল, ঠিক মতন ঘুমাতে পারিনি, খেতেও পারিনি। জিভ দিয়ে অদর ভিজিয়ে ফের বললেন, কটা ভাত খাওয়াবি? ভীষণ ক্ষুধা পেয়েছে, রাতে ভাত খাইনি। পাখির বড্ড মায়া জন্মালো। যতই হোক উনি ওর স্বামী। ওনার শুকনো মুখটা দেখে আর না করতে পারলো না, চুপচাপ ভাত আনতে চলে গেল। এনে জানলা দিয়ে ওনার হাতের কাছে রাখ, নিঃসংকোচে তিনি অধর পিছে শুধালেন। খাইয়ে দে। পাখি চুপচাপ হাত ধুয়ে ওনার মুখের সামনে খাবার মেখে তুলে ধরল। উনি ওর শুকনো নিরুত্তর মুখটা একটিবার পুরো দৃষ্টি বুলিয়ে বলেন, আমি তো বোবা, বিয়ে করিনি রে, যে কথা বলতে পারে না। জন্মগতভাবে বোবা থাকলেও মেনে নেওয়া যেত, কিন্তু সুস্থ স্বাভাবিক থাকতেও কথা বলছিস না, সেটা মেনে নেওয়া আদৌ যায়? যতক্ষণ পর্যন্ত কথা বলবি না, সৃষ্টিকর্তার কসম, একটা ভাতের দানাও আমি মুখে নিতাম না, এতে মরি আর বাঁচি। পাখি তবু কথা বলল না। গোট অভিমানে ঢাকা মুখটা উল্টো দিকে ঘুরিয়ে নিল। ওর মুখ ঘুরিয়ে নেওয়ার মুখটা দেখে ওনার ভেতরে হাহাকারে ফেটে এফোর ওপর হয়ে যাচ্ছিল। পাহাড় সমান ভারী বুকটা ছ্যাদ করে কেঁপে উঠল। চোখ ফেটে অশ্রু আসলো কি? হ্যাঁ, হয়তো না। পুরুষ সহজে কাঁদে না, শত কষ্ট যন্ত্রণা ভোগ করার পরেও তারা কাঁদে না, অশ্রু ফেলে না, তারা কাঁদে প্রিয় নারীর অবহেলায়। উনি তাচ্ছিল্য স্বরূপ হাসলেন। বুকটা প্রতিভ শিখার ন্যায় জ্বলে উঠল। অবরুদ্ধ হয়ে এলো গলা দেশ, কণ্ঠ ফুরে কয়েকটি শব্দ বেরিয়ে এলো। ঠিক আছে, তোর কথা বলতে হবে না, তুই তোর রাগ নিয়ে থাক, আমি চলে যাচ্ছি। তন্মধ্যে পাখির চোখ দুটি ছলছল করে উঠল। বক্ষ অভ্যন্তরে বাজে ছলাৎ ক্রন্দনরত গলায় মিহি কণ্ঠ ভেসে এলো। নিজেই তাড়িয়ে দেবে, আবার নিজেই ভালোবাসা দেখাবে। কি পেয়েছে নাকি? হ্যাঁ, আমি কি মানুষ না? না আমার বুঝি কষ্ট হয় না? ওনার পা দুটি তন্মধ্যেই থেমে গেল। পিছু ঘুরে ওর জলে লেপটানো মুখটা দেখে অতি দ্রুত ছুটে এলেন। জানলা দিয়ে হাত ঢুকিয়ে দিয়ে ওর হাত দুটি বুকে চেপে ধরলেন। পাখি কলিজা সরি, আর কখনো এমন করব না বললাম তো। ওনার হাত দুটি জড়িয়ে ধরে হু করে কেঁদে ফেলল। উনি ওর চোখের পানি সযত্নে মুছিয়ে দিলেন। কাঁদে না জান, বেশি কাঁদলে মাথা ব্যথা করবে, দরজাটা খোলো। দরজা চাপানো আছে, ধাক্কা দিন। উনি দরজা খুলে ভেতরে এলেন। ওর দেহটা এক প্রকার ছো মেরে বুকের মধ্যে শক্ত করে চেপে ধরলেন। এতদিনে যত অশান্তি, জ্বালার যন্ত্রণা ছিল সব নিমিষের মধ্যে দূর হয়ে গেল। কিশোরীর তরতর করে নড়িত অধর দুটি নিজের অধরের তলে পিষে নিলেন। শুষে নিচ্ছেন অমৃত সুধা। কিছুক্ষণ পর তিনি থামেন, গাল দুটিতে হাত রাখেন, ললাটের সঙ্গে ললাট লাগিয়ে বিষাদ মাখা মুখটা সামান্যতম
হাসতে চেষ্টা করেন, ততপর লম্বা লম্বা দম টানেন। তুই হলি আমার ভালো থাকার মেডিসিন, যাকে দূরে রেখে আমি নিজেও ভালো থাকতে পারিনি। তোর বিরহের আগুনে শতবার পুড়েছি, নিদ্রাহীন জীবন পার করেছি। তবে আর দূরত্ব নয়, নয় বিরহ। যতই রাগ অভিমান থাকুক, কথা বলা প্লিজ বন্ধ করবি না। আমার দম বন্ধ লাগে। রাগের সময়ে কি বলেছি না বলেছি সেসব মনে রাখতে হয় না জান, ভুলে যা সব। তুই আমার, আমি তোর, শুধু এটাই মনে রাখ। পাখি নীরব রইল। উনি ফের মুখটা উঁচু করে তুলে তুতিতে চুমু বসিয়ে দিলেন। এইবার খাইয়ে দে। কেন, আপনার হাত নেই? না, তোকে দিয়ে দিয়েছি, এখন তোর হাতই আমার হাত। পারবো না আমি, নিজেই খেয়ে নিন। ওর একঘেয়ে মুখটা এক পলক দেখলেন, মুখ গোল করে বুক ফুলিয়ে দম ছেড়ে বললেন, পাখি, বিশ্বাস কর, গত কয়েকদিন ধরে ঠিক মতন একবেলাও ভাত খেতে পারিনি আমি। দিবি একটু তৃপ্তি ভরিয়ে ভাত খাইয়ে? আমি প্রচণ্ড ক্ষুধার্ত। পাখি নড়ে চড়ে না, সে একই ভাবভঙ্গি। ডরেন চড়েন হেরফের নেই। উনি ফের ফোঁস করে নিঃশ্বাস ছাড়েন। অবসন্ন দেহটা টেনে হিসড়ে উঠে দাঁড়ালেন, নীরবে দরজা খুলে বেরিয়ে যেতে নেন। পাখি ওনার শার্টের পিছন অংশের একাংশ খামচে ধরল, নাক টেনে ফুপি উঠল। যাবেন না। লোকটা উল্টো মুখী অবস্থাতে মুচকি হাসলেন, বাহ্যিক রূপ কাঠিন্য বজায় রেখে বললেন, উনি ছাড়ো আমায়। আমি থাকলে তো কথা বলবি না, তাহলে থেকে কী লাভ? বলবো। ভাত খাইয়েও তো দিবি না। দিব। উনি এবার ঘুরে ওর মুখোমুখি হয়ে বসেন, ক্রন্দনরত মুখটা উঁচু করে তুলে নেন, দুগালে গড়িয়ে যাওয়া অশ্রুগুলি বৃদ্ধা আঙ্গুলি দিয়ে মুছিয়ে দেন। কাঁদিস না আর, কাঁদতে কাঁদতে তো সমুদ্র বানিয়ে ফেলবি। আপনিই তো কাঁদান শুধু। ঠিক আছে, এখন থেকে বেশি বেশি আদর দিব, তাহলে তো হবে। ভাত মাখিয়ে ওনার মুখের সামনে তুলে ধরলো ও উনি ছটপট মুখে ভরে নিলেন, বেশ তৃপ্তি নিয়ে খেলেন। গতকাল যেন অনাহারে ভুগেছেন। খাওয়া শেষ হলে পাখিকে নিয়ে বাইরে বের হন। উঠানের মাঝে পাটি বিছিয়ে তার উপর মোটা কাঁথা বিছান। এরপরে পাখি কোনার বুকের মধ্যে নিয়ে দীর্ঘ মুহূর্ত গল্প গুজব করেন। রাতের তারা ভরা আকাশ দেখেন। হঠাৎ বাড়ির আঙিনে অজানা আগন্তুকের প্রতিবিম্ব দেখা গেল। পাখিও দেখলো। নখ পাখিকে ইশারা চুপ থাকতে বলল। সে উঠে গেল, লোকটার পিছু নিল। উঠানের উত্তর দিকে ধানের আটি রাখা ছিল, সেখানে গিয়ে এক আটি ধান নিয়ে ছুটে চলল লোকটা। নখ পেছন পেছন থেকে লোকটার গেঞ্জি টেনে ধরল। লোকটা, কিরে, তোর সাহস তো কম না? আমার শ্বশুর বাড়ি এসে আমার সামনে বসেই চুরি করিস? দিব ঘাটটা মটকিয়ে। ভয় পেয়ে দ্রুত ধানের আটি ফেলে নবের পা জড়িয়ে ধরল। নওয়াব ভাই, আমায় ক্ষমা করুন ভাই, অভাবে পড়ে চুরি করছি। ক্ষমা এক শর্তে করব, একসঙ্গে 2 আটি নিতে হবে, পারবি তো? লোকটা অবাক হয়ে যান, অধর ছড়িয়ে কতক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন। আগে লোকের বাড়ি চুরি করতে গেলে ধরা পড়লে মার খেতে হতো, এখন মনে হয় যুগ পাল্টিয়েছে, মায়ের বদলে বোনাস দেওয়া। যাই হোক, ওনার মতন লোকের হাত থেকে বেঁচে ফিরেছে, এটাই অনেক শুক্রিয়া। লোকটি ভয়ে গুটিসুটি মেরে পড়ল, পারবো পারবো। তাহলে যা। আর হ্যাঁ, এরপরে তোকে এলাকায় নতুন করে চুরি করতে দেখলে 3 দিন 3 রাত মান্দার বনে বেঁধে ঝুলিয়ে রাখবো। এখন থেকে কাজ করে খাবি, যা। মান্দারবন একটি ভয়ঙ্কর জঙ্গল, যেখানে শত শত কাটা মান্দারের দেখা মিলে। এই জঙ্গলটি সকলের কাছে মাদার বন নামেই বেশ পরিচিত। প্রকৃত নাম মান্দার। যেখানে দিনের বেলাতে মানুষ ভয়ে যায় না, সেখানে কিনা ওকে বেঁধে রেখে আসবে, ভাবা যায় ব্যাপারটা। ভয় সে গুটি সুটি মেরে পড়ল। আর চুরি করব না ভাই, এখন থেকে কাজ করে খাবো। মনে রাখিস কথাটা। জি, মনে রাখবো। লোকটার ভীতু মুখটা দেখে নফ হাসতে হাসতে চলে এলো। ফের পাখিকে বিড়াল ছানার মতন বুকের ভেতর ঢুকিয়ে নিয়ে চাদর দিয়ে ঢেকে দিলেন। পাখি মুখ উঁচু করে ওনার দিকে তাকিয়ে শুধালো, আপনি ওকে ছাড়লেন কেন? বড়ই গরিব লোক, অভাবে স্বভাব নষ্ট করে, তার জলজান্ত প্রমাণ লোকটা স্বয়ং নিজে। এক সময়ে সবই ছিল, হঠাৎ দারিদ্রতা দেখা দেওয়ার কারণে আজ পথের ভিখারি, অভাবের কারণে আজ চোর হয়েছে। এখন রাখ ওসব। একটা গান শোনান। পাগল হয়েছিস? গান? তাও এই মাঝরাতে? তোর মা এসে উত্তম মধ্যম দিবে। আপনি বুঝি আম্মাকে ভয় পান? আমি নওয়াব সৃষ্টিকর্তা ছাড়া কারো পরোয়া করি না। তাহলে ভয় কিসের?
নওয়াফের উত্তর দিল না। পাখি ওনার কাঁধে মাথা রেখে দৃষ্টি জোড়া অন্ধকার রাতের খোলা আকাশের তারার দিকে নিয়ে গিয়ে বলল, জানেন নওয়াফ ভাই, আপনাকে নিয়ে অনেক দূরে চলে যেতে ইচ্ছে করে, যেখানে থাকবে সবুজ বৃক্ষ, বড় বড় পাহাড়, নদী, ঝর্ণা, সমুদ্র, ফুল, পাখি ইত্যাদি ইত্যাদি। এমন জায়গায় আপনি আর আমি থাকবো সারাক্ষণ। ফিলিংসটা কেমন হবে বলুন তো? খুব বাজে, কারণ অমন জায়গায় কোনো মানুষ থাকে না, তবে বন্য প্রাণীরা থাকে। আপনি আবার ফিলিংসটার কোনো দামই দিলেন না। জান রে, ওসব স্বপ্ন আর কল্পনায় মানায়, বাস্তবতা খুব কঠিন রে জান। পাখি আর কিছু বলল না। ওনার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। উনি ওকে কোলে তুলে নিয়ে যান। পাখি মুখ ঘুরিয়ে নেন। লোকটা সুধান, ম্যাডাম আপনার রাগ কমেছে? রাগ কমলে একটু আদর করতাম আর কি। পাখি 2 হাত দিয়ে লজ্জায় মুখ ঢেকে নিল। লোকটা বুঝলেন মেয়েটার আর রাগ নেই, দারুণ লজ্জা পাচ্ছে। ওর লজ্জা বাড়িয়ে দিতে উনি ওর বুক থেকে ওড়না সরিয়ে সুতি জামার ভেতরে উদরে উপর হাত বিচরণ করেন। ওর ললাটে পুরুষালী অধর ছুঁয়ে দেন 2 গালে। এরপর অধরে ধীরে ধীরে গলদেশে নেমে আসেন। পর্বতের ন্যায় ওঠানামা করা নরমাংসে সামনে এসে থেমে পড়েন। মেয়েটা ওনার দেহের নিচে পিষে একাকার। লোকটা নিদারুণ ভঙ্গিমায় হেসে ফেলেন। আমার লজ্জাবতী নেতিয়ে গেল কেন? দুষ্টু লোক। পুরো দমে দুষ্টুমি না করেও আমাকে আজ দুষ্টু লোক উপাধি পেতে হচ্ছে। না না, এটা অন্যায়। শুধু অন্যায় নয়, ঘোরতম অন্যায়, মহা অন্যায়, রীতিমতন জুলুমও। অতঃপর আমি আজ অনেক অনেক দুষ্টামি করব। দেখি তুই কতটুকু দুষ্টামির ভার সামলাতে পারিস। প্লিজ না, পাশের রুমে আব্বা আম্মা আছে, আজ নয় অন্য একদিন। মাঝ রাস্তায় থামাস না জান, আমি বিক্ষুব্ধ হয়ে পড়লে তোরই কষ্ট পোহাতে হবে। পাখি কিছুতেই আর না বলতে পারল না। লোকটা নিজের স্পর্শ দ্বারা ওকে কবজা করে নিয়েছে ততক্ষণে। অতঃপর এই তারা ভরা নিস্তব্ধ গভীর রজনীতে 2টি মানবের সন্ধি নামে। শীতের রাত্রে যেন দুটো শরীর একে অপরের একই প্রাণকেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। ওনার নগ্ন বুকে মেয়েটা মাথা রাখে। বুকে আঁকি ঝুঁকি করতে করতে মিনিট কয়েক পর পাখি বলল, কারণ বাঙালি ছেলেরা চতুর বেশি। যতটুকু সময় ঘুরবে, সিনেমা দেখবে, গিফটের প্যাকিং করে সময় অপচয় করবে, ততক্ষণে কয়েক রাউন্ড দেওয়া শেষ হয়ে যাবে। এত ঠোঁট কাটা নির্লজ্জ কেন আপনি? তোর কাছে বিশ্বসেরা নির্লজ্জ হতে চাই, এতে ইজ্জত গেলে যাক, পরোয়া করি না। পাখি হেসে ফেলল, সঙ্গে উনিও। মিনিট কয়েকের মধ্যে মেয়েটা গভীর ঘুমে তলিয়ে গেল। ওর ঘুমন্ত মুখটার ওপর গভীর চুম্বন করে ওকে লেপ দিয়ে ঢেকে দেন। এরপরে উনি বেরিয়ে গেলেন। সকাল সকাল পাখি এসেছে কাচারি ঘরে, হাতে ওর নাস্তার প্লেট। সকালে আজ ভালো মন্দ রান্না হয়েছে। রাজহাঁসের মাংস, চালের রুটি, ভাপা পিঠা। উল্লেখযোগ্য বাড়িতে অতিথিরা এসেছে। সবই ওর নানা বাড়ির লোক। ওনাদের সঙ্গে ওর আম্মা কথা ঝুরি নিয়ে বসেছে। এই মুহূর্তে তিনি ভীষণ ব্যস্ত, অতএব ওকে মনে করার চান্সই নেই। এই সুযোগে সে নফের জন্য নাস্তার প্লেট সাজিয়ে এনেছে। লোকটাকে দেখা গেল মাটি খুঁড়তে। কালো প্যান্টের সঙ্গে স্যান্ডু গেঞ্জি পরে, কোমরে একটি ছাই রঙা গামছাও বাঁধা। জমির 3 ভাগের 2 ভাগ কাটা শেষ, আর 1 ভাগ কাটতে 2-1 দিন লাগবে। এরপরে সমগ্র জমিতে লাল শাক, ধনে পাতা, সরিষা, সয়াবিন, পুঁই শাক, ঢ্যাঁড়স, মিষ্টি কুমড়ার বীজ বপন করবে। উনি মাটি খুঁড়তে খুঁড়তে ক্লান্ত হয়ে পড়লেন। এই শীতের ভেতরও শরীর ঘামে চটচটে, স্যাঁতস্যাঁতে, মুখটা ক্লান্তিতে ঢাকা। ললাটে ক্ষুদ্র ক্ষুদ্র শ্বেত জলগুলি গড়িয়ে পড়ে। কোদাল ফেলে রেখে এসে ঠকঠক করে পানি খেয়ে নেন। পানির বোতল রেখে ফের মাটি খুঁড়তে যান। এসে দেখেন কোদাল এখানে নেই। ভীষণ আশ্চর্য হলেন। ওনার স্পষ্ট মনে আছে এখানে কোদাল ফেলে রেখে গিয়েছিল। তাহলে উড়ে গেল নাকি আজও? উনি অজ্রপাত সূক্ষ্ম নজরে তাকান। কোথাও দৃষ্টি জোড়াতে কোদাল পড়ে না। তাহলে গেল কই? আশপাশ একটু ভালো করে খুঁজুন, পেলেন না। পাখি ঝুপড়ির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকটার কাণ্ড কারখানা দেখে মুখ চেপে হেসে যাচ্ছে। তার এত হাসি পাচ্ছে মন খুলে হাসি তার এত হাসি পাচ্ছে মন খুলে কড়াকড়ি করে হাসতে পারলে বড্ড ভালো লাগতো। আপাতত খুব কষ্টে নিজেকে দমিয়ে রেখেছে। লোকটা যখন পানি খাচ্ছিল তখনই সে কোদাল লুকিয়েছে। হঠাৎ ওর পায়ে পিঁপড়া কামড় বসিয়ে দিল। মৃদু আর্তনাদ করে উঠল, আউচ! মরার পিঁপড়া কামড়ানোর আর সময় পেলি না? ওটাকে হাতের মুঠোয় পিষে ফের সবজির ক্ষেতের দিকে তাকাল। ওমা, লোকটা গেল কই? পাখি উকি মেরে ওনাকে খুঁজছিল। আচমকা উষ্টা খেয়ে পেছনে
হেলে পড়েই যাচ্ছিল। তখনই পেছনে পিলারের ন্যায় শক্ত ও চওড়া খুঁটির সঙ্গে ধাক্কা লাগলো। উফ, সরি, খুঁটি নয়, শরীর হবে। দানবের ন্যায় শরীর। উনি পেছন থেকে ঘাট উঁচিয়ে শুধালো। আমাকে খুঁজছিলি? পাখি আকস্মাৎ হকচকে উঠল। চোখে মুখে দৃঢ় গাঢ় অবাকতা, আশ্চর্যতা, বুকটা ধরফর করে এখনো কম্পিত করে যাচ্ছে। আকস্মাৎ ওনাকে দেখে কিঞ্চিত ভড়কে গিয়েছিল, তবে নিজেকে স্বাভাবিক করতে যথেষ্ট টাইম নিয়েছে। উল্টে বলেই উঠল, আপনি? উনি ওর মুখের উপর কিছু ঝুঁকে পড়লেন। ওনার গরম গরম নিঃশ্বাসের বাতাস ওর চোখে মুখে আছড়ে পড়ে। গভীর ধূসর নেত্রমণি দুটো ওর দিকে তাক করা, মুখে চমৎকার হাসি ঝুলিয়ে রেখেছেন। নির্মষ্ট চেপে শোধান তিনি, ভয় পেয়েছিস নাকি? নয়। লোকটা নেশাক্ত মণিজোড়া ওর উপর তখনও স্থির। অমন গভীর ধারালো দৃষ্টিজোড়া ওর শরীর ভেদ করে যেন বুকে গিয়ে বিঁধে। অমন করে উম্মাদের ন্যায় কি দেখে কে জানে। ওর ভীষণ অস্বস্তি দেয়। পাখি গরম গরম লাগলো তার ভেতরে। উনি মন্ত্রমুগ্ধের ন্যায় এক পা করে ওর সন্নিকটেই ধাবিত করে। পাখি ভয়ে ভয়ে পিছিয়ে যায়। এক সময় চাম্বুল গাছটির সঙ্গে গিয়ে ঠেকে। লোকটা দু হাতে মাঝে ওখানে ওকে বন্দি করে নেন ও বন্দি খাঁচা পাখি নেয় ওনার নিকটে বন্দি হয়ে থাকে। উনি অধর কামড়ে হাসেন, শুকনো অধরে জিভে ডুবিয়ে শুধালেন, এখন পালাবি কোথায় যান? পাখি চোখ বড় বড় করে ওনার দিকে তাকায়। দূরত্ব খুঁজে লোকটা ওর বুকের সঙ্গে মিশিয়ে নেন। ওর সমগ্র শরীরে বিদ্যুতের ন্যায় কম্পন বয়ে গেল। শরীর শিউরে উঠে, লোম দাঁড়িয়ে যায়। সঙ্গে বাড়ছে বক্ষর স্পন্দনের গতিবেগের ধরফরানি। ভেতরকার থক থক শব্দ যেন মাপা যায়, গণনা করা যায়, যার কম্পন সমগ্র শরীর নাড়িয়ে দেয়। ফুলে ফেঁপে ওঠানামা করা বক্ষের প্রতিটি গতিপথ ওনাকে তীব্র হারে উন্মাদ করে তোলে। কিশোরীর সঙ্গ সান্নিধ্য পেতে আহ্বান করে। মেয়েটা মুখ গোল করে শ্বাস তুলে। উনি ওর গতিবেগ মাপেন। বক্ষের টালমাটাল উত্তেজনা উদ্বেগ বাড়িয়ে দিয়ে গ্রীবাদেশের বধন গুজে স্পর্শ করেন। পাখি ওনার চুল খামচে ধরে, পিঠে নখ দেবে দেয়। লোকটা অধর পিছে বাঁকা হাসেন। ওর কানের লতির কাছে মুখটা নিয়ে নরম লতিতে আলতো করে কামড় বসিয়ে দেন। গলা দেশে পুরুষালী অধরের ছোট্ট ছোট্ট স্পর্শ লেপটে দেন। বিভাজনের কিঞ্চিত নিচে দাগ লাগিয়ে কামড় বসিয়ে মুখ সরিয়ে আনেন। পাখি মৃত্যু আর্তনাদ করে উঠল। ব্যথা পেয়েছি তো দুষ্টু লোক। ব্যথা পাওয়ার জন্যই তো দিয়েছি আমার জান। আমার সঙ্গে লুকোচুরি খেলা খেলতে আসিস না, পারবি না তো। উল্টে ম্যা ম্যা বলে চেঁচাবি। রোদের কিঞ্চিত চিলিক ওনার ঘামার্ত মুখটার উপর এসে পড়ল। তখন বিন্দু বিন্দু ঘামগুলি অদ্ভুত এক নজর কালো। উনি ফের বলেন, লোকের বউরা ভালোবেসে তাদের বরকে যা ডাকে যান, সোনা, বাবু, বেবি, ময়না, টিয়া, কবুতর, মাশাল্লাহ। আর আমি যে একজন বউ পাইছি, সে আমায় ডাকে দুষ্টু লোক, বাজে লোক, খারাপ লোক, অসভ্য লোক, নির্লজ্জ লোক, খাটাস লোক, খাচ্চর লোক, ঠোঁট কাটা লোক। এ হলো আমার কিশোরী বউয়ের ৯০ ইতিহাস। পাখি ফিক করে একগাল হেসে দিল। ওর মুখের ওপর কয়েক গুচ্ছ চুল এসে নৃত্য করছিল। উনি সেগুলো সযত্নে কানের লতির নিচে গুজে দিলেন। কোমল উষ্ঠাগতের উপর লম্বা চুমুন করে থামেন। কলিজা, পায়ে ব্যথা আছে? অল্প। হাঁটতে সমস্যা হয়? না। যাবি কোথায়? যেখানে খুশি। পাগল লোক, বলুন কোথায়? গাবতলী মঞ্চনাটক হবে, সেখানে মেলা বসেছে। যাব মানে 100 বার যাব, 1000 বার যাব। তাহলে সন্ধ্যায় রেডি থাকিস, তবে বোরকা পরে যেতে হবে। কিন্তু আমার তো বোরকা নেই। চিন্তা করিস না, বোরকা সময় মতন পৌঁছে যাবে।